যে যায় সরকারে অথবা যে যায় ক্ষমতায় সেই হয় স্বৈরাচারী বলবেন নাকি স্বেচ্ছাচারী বলবেন না কি বলবেন, এরকম হয়। এই উদাহরণটা কিন্তু আমাদের এই দেশে নতুন না, অনেক আগে থেকে চলে আসছে। আমি একটা পুরনো সবচেয়ে প্রথম ঘটনাটা বলি। 1974 সালের ফেব্রুয়ারি মাসে একটা আইন হয়েছিল বাংলাদেশে। সেই আইনটার নাম হলো বিশেষ ক্ষমতা আইন। সেই আইনটা হলো এমন যে সরকার যদি চায় কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারে। মানে একজন লোক সরকার যদি চায় যে সামওয়ান, যে কোনো একজন ব্যক্তি, আপনি হন আমি হই যে কারো হোক, তাকে ইচ্ছা করলে কোনো রকম আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা বলার দরকার নাই, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট থাকার দরকার নাই। সরকার চাইলে এই আইন দিয়ে আমাকে অনির্দিষ্টকালের জন্য 1 মাস 2 মাস 1 বছর কোনো ব্যাপার না, আমাকে আটক রাখতে পারে। এটাকে তখন ওই সরকার করেছিল যে অজুহাতে বলেছিল চোরাচালানি বেড়ে যাচ্ছে, সন্ত্রাস বেড়ে যাচ্ছে, অতএব এই আইনটা করা দরকার এবং লোকজনকে ধরে ধরে আনা দরকার। তো এই আইন দিয়ে চোরাচালানকে দমন করা গিয়েছিল, সন্ত্রাস দমন করা গিয়েছিল তা না, বাট এটা দমন করা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে, জাসদের নেতা কর্মীদেরকে তারা এটা নিয়ে আটক করত। এটা 74 সালের কথা। 74 সাল থেকে শুরু করে যত সরকার আসছে আমাদের এখানে সবাই এই আইনটা প্রয়োগ করছে। এবং যে সরকার আসছে সেটা সময় বিরোধী দল ছিল না, ছিল তো। বিরোধী দলে থাকাকালে তারা কিন্তু এই আইনটা সমালোচনা করছে, বলছে এটা একটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। সবাই এবং যারা ক্ষমতায় ছিল তখন তারা প্রয়োগ করছে, ক্ষমতা থেকে যখন নেমে যেয়ে তারা বিরোধী দল হয়েছে তখন তারা এই আইনটা সমালোচনা করছে যে এই আইনটা থাকা উচিত না। আবার যখন তারা ক্ষমতায় আসছে তখন তারা আবার এই আইনটা বলছে এই আইনটা থাকা দরকার। ব্যাপারটা কী দাঁড়ালো, যখন উনি ক্ষমতায় থাকেন, সরকারে থাকেন, তখন ওই কালো আইন হয়ে যায় ওনার জন্য প্রয়োজনীয় আইন, এবং যখন ক্ষমতার বাইরে থাকেন তখন এটা হয় তার কাছে কালো আইন। এইরকম মিউজিক্যাল চেয়ারের মতো আমাদের দেশের ক্ষমতা এবং ক্ষমতাসীনদের মনোভাব আমরা দেখে এসেছি। তো 74 এই ঘটনা, এই উদাহরণ, এই শ্লোক, এত কথা অবতারণা করলাম কেন সেটা একটু বলি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসলো, 2011 সালের দিকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন করেছিল, মানে অনেকগুলি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিল, প্রায় 6টার মতো। সবগুলিতে আওয়ামী লীগ হেরেছিল, সবকটাতে। সিলেট, রাজশাহী, খুলনা, তারপরে গাজীপুর, চট্টগ্রাম, সবগুলোতে তারা হেরেছিল। হারার পর যারা জিতেছিল তারা নিশ্চয়ই বিরোধী দলের লোক ছিল সবাই, এবং তারা যে খুব সুন্দরভাবে মেয়রশিপটা চালাতে পেরেছে তা কিন্তু না। এরা কেউই পূর্ণ মেয়াদে সুস্থভাবে মেয়রের চেয়ারে বসতে পারেনি। সবাইকে কোনো না কোনো আইন দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে ওখানে আওয়ামী লীগ তার দলের একজন কমিশনারকে ওই যে প্যানেল মেয়র বলে বানিয়ে তারা চালিয়েছে। কোনো একটা মেয়র দায়িত্ব পালন করতে পারে নাই। কেন পারে নাই? তাদের বিরুদ্ধে কোনো একটা আইন দিয়ে, কোনো একটা মামলা দিয়ে, তখন একটা নিয়ম ছিল, যদি কোনো মেয়রের বিরুদ্ধে কোনো একটা মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, অথবা যদি সে ফৌজদারি মামলার আসামি হয় এবং যদি তার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনজনিত অভিযোগ থাকে, এই সমস্ত কয়েকটা নিয়ম ছিল। এইগুলি কোনো একটা থাকলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়। সরিয়ে দিয়ে অন্য একজনকে আপনি ওদের মাঝখানে প্যানেল থেকে কাউকে একজনকে আপনি বসাই দিতে পারেন। প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছিল। মেয়ররা হয় জেলে গিয়েছিল অথবা পলাতক ছিল, ঘটেছে। কিন্তু এই আইনটার আমি খুবই সমালোচনা তখনও করেছি, এখনও করি। আমার কথা হলো, একজন লোক জনপ্রতিনিধি, জনগণ তাকে নির্বাচন করেছে, তাকে আপনি একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আপনি সরিয়ে দেবেন কিভাবে? কেন? তাহলে কি আপনি জনগণের রায়কে অবমাননা করলেন না? এটা উচিত না। একটা ছুতা নাতায় তো আপনি তাকে সরিয়ে দিতেই পারেন, এটা তো উচিত না। এই বিষয়টা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা এটাকে আরও নগ্নভাবে প্রয়োগ করলো। কীভাবে নগ্নভাবে প্রয়োগ করলো?
তার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল কবে? 2024 সালের 8ই আগস্ট। ঠিক তার 9 দিনের মাথায় মানে 17 আগস্ট তারা কয়েকটা আইন করলো। এই আইনগুলি কী কী? আইনগুলির নামগুলি আমি বলি। আইনগুলি হলো স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ। আইন মানে অধ্যন্ত সংসদ নাই, কিন্তু প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেছে। তবে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, এই 4টা আইন তারা করলো। এবং এই 4টা আইনে তারা কী বললো? তারা বলল আগে যেরকম একজন প্রশাসককে, একজন মেয়রকে, নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকারের এদেরকে যেমন এখন একটা কারণ দেখিয়ে ছুতা নাতায় সরিয়ে দেওয়া যায়, এখন তারা দেখলো এতগুলি কারণ আমি কী করে দেখাবো। ওনারা কারণ দেখানোর মধ্যে ধারলেন না। ধার না দিয়ে ওনারা বললেন, মূল কথা হলো ওনারা বললেন যে যদি সরকার মনে করে যে বিশেষ পরিস্থিতিতে অথবা জনস্বার্থে এই জনপ্রতিনিধিদের বরখাস্ত করতে হবে, তাহলে তারা ইচ্ছা করলে করতে পারে। মানে কোনো রকম অজুহাত, কোনো রকম লেম এক্সকিউজ কিছুই দেখাতে হবে না। সরকার মনে করেছে যে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে। এখন বিশেষ পরিস্থিতি কাকে বলে বা জনস্বার্থ কোনটা, এর কোনো সংজ্ঞা কিন্তু এই আইনে দেখানো হয় নাই। এবং হয় নাই বলে তখন যে ঘটনাটা ঘটেছিল তা হলো 2024 সালে, মানে সেই যে আইনটা করলো 17 আগস্ট, তার ঠিক 2 দিনের মধ্যে 12টা সিটি কর্পোরেশনের মেয়র, 7টা জেলা পরিষদের চেয়ারম্যান, সারা দেশে সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে। সব মিলিয়ে অপসারিত জনপ্রতিনিধির সংখ্যা হলো 1876 জন। এই 1876 জনকে এক নোটিশে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে দেয়। তারা সবাই, এদের মধ্যে এমন লোক ছিল, যেহেতু আপনার উপজেলা পরিষদ এগুলোতেও আপনার সবগুলোতে একসঙ্গে হয় না, কোনোটা হয় তারপরে আবার মানে মেয়াদ শেষ হইতে আবার সময় লাগে, এক এক সময় হয়। এমনও দেখা গেছে মাত্র 15 দিন অফিস করতে পেরেছে, 15 দিন। এমন অনেক আমার কাছে আমার সঙ্গে বেশ কিছু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, একজন আমাকে বলেছিলেন ভাই মাত্র 15 দিনে আমি বসতে পেরেছি। একজন বলেছেন খালি রেজাল্টটা হয়েছে বসতেও পারি নাই। এখন এই এত টাকা খরচ করে ইলেকশন করেছে, ভোট পেয়েছে, সে এখন এক কলমের খোঁচায় নাই হয়ে গেল। কেন নাই এটাতে প্রশ্নও করতে পারবে না। এটা কি কোনো সভ্য আইন হতে পারে? এই অসভ্যতা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে 4টা অধ্যাদেশের মাধ্যমে। যাক, আগের সরকার, ওদের বদনাম বেশি করি না, আমি এখন বর্তমান সরকারের আমলে আসি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোকে আইন অনুযায়ী এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যে তুলতে হবে, আলোচনা করতে হবে, পাশ করতে হবে, আর না হলে বাতিল হয়ে যাবে। গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে 98টা অধ্যাদেশ তারা হুবহু পাশ করতেছে, যা আছে তাই পাশ করবে। আর বাকি যে থাকলো যে কয়টা 35টা, সেই 35টার মধ্যে কিছু তারা একদম বাতিল করে দিয়েছে, এটা হবেই না। আবার কিছু তারা অধিকতরভাবে করবে এবং কিছু তারা আলোচনা করবে। এগুলো 3টা ক্যাটাগরিতে রেখেছি। কালকে আমি এগুলি যেগুলি বাতিল করে দিয়েছিল এবং অন্যান্যগুলি যে গণভোট জানে কি তারা মানে তুলবে কিন্তু আলোচনা মানে বাতিলই হয়ে যাবে বলা যায়, যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কালকে বলেছিলাম। আজকে আমি 98টা নিয়ে 98টার মধ্যে একটা নিয়ে আলোচনা করার জন্য বসছি। আসলে একটা না, 4টা। সেই 4টা কোনটা? এই এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, ওই যে বললাম 17 তারিখে স্থানীয় সরকার বিষয়ক 4টা অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ হয়েছে, ওই 4টা নিয়ে। ওই 4টা কিন্তু 98-এর মধ্যে আছে, মানে এই 4টা পাস হবে, হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই পাস হবে। এবং এই 4টার মধ্যে কিন্তু ওইটা আছে যে সরকার চাইলে যদি বিশেষ পরিস্থিতির কারণে অথবা জনস্বার্থে যে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধিকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হলো এই, আগামীতে যখন এইটা যখন আইন হয়ে যাবে, তখন আগামীতে যখন কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, যখন কোনো মেয়র হবেন, তিনি যদি অন্য দলের হন, সরকার বিরোধী কোনো দলের হন, সরকার ইচ্ছা করে 2 দিনের মাথায় তাকে বরখাস্ত করে দিতে পারবে।
তাহলে ইলেকশন কে করবে? কেবল নিজের দলের লোকজন করবে। আমরা বলেছিলাম না, আমি আর ডামির নির্বাচন, স্থানীয় সরকারে আমি আর ডামির নির্বাচনের একটা ব্যবস্থা আইনগতভাবে পাকাপোক্ত করার চেষ্টা হচ্ছে। ইহা কি গণতন্ত্র? আমরা এটাকে গণতন্ত্র বলবো? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অগণতান্ত্রিক অনেক অধ্যাদেশ বাতিল করে দিলেন, এই 4টা রাখলেন কেন? আপনার পক্ষে যায় তাই? নতুন সরকার এসেছে, অনেকে আমাকে বলেন নতুন সরকার মাত্র দায়িত্ব নিল, এরকে সমালোচনা কেন করেন? আমি সমালোচনা করতে চাই না, বিশ্বাস করেন আমি চাই নতুন সরকারকে সমর্থন করতে। পাশাপাশি আমি এটাও তাদেরকে অনুরোধ করব, এমন কিছু করেন যেন সমর্থন করতে পারি। এটা কি সেই কাজ? এই কাজের সমর্থন কে করতে পারবে বলেন আপনি আমাকে? গণতান্ত্রিক মন মানসিকতা যার মধ্যে সামান্যতম আছে, সে পারবে এটাকে সমর্থন করতে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিনিস্ট্রি এটা, ওনাকে তো আমি একজন ভদ্রলোক হিসেবে জানি। আপনি এরকম স্বৈরাচারী একটা আইনকে সাপোর্ট করতেছেন, কিভাবে করতেছেন ভাই? আপনার তো বয়স হয়েছে না, আপনার বয়স হয়েছে, আপনি এমন কিছু করেন যেন আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে প্রশংসা করে, যেন এই লোকটা গণতান্ত্রিক ছিল, এই লোকটা একটা ভালো কাজ করে গিয়েছে। এটা ভালো কাজের নমুনা বলেন ভাই? আচ্ছা বাদ দেন, আমি তাও বাদ দিলাম, ওনার কাছে আমি ব্যক্তিগত কোনো ওনার ভালো মানুষই চাই না, আমি ধরে নিলাম উনি একটা এই লোক। কিন্তু আপনি আমাকে বলেন আপনার দলের কিটা আদর্শ? আসেন আমি দুটো পয়েন্ট আসি। 1 নম্বর পয়েন্ট হলো, আমরা জানি যে এই সরকার শুরুর থেকেই, মানে সরকার বিএনপি অনেক আগের থেকেই 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা করতেছিল, মানে একদম শেখ হাসিনার আমল থেকে কিন্তু তারা 31 দফা রাষ্ট্র সংস্কার করবে। সেই 31 দফার 21 নম্বর দফাটা কি জানেন? আমি আপনাদেরকে পড়ে শোনাই। 21 নম্বর দফাটা হলো যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। সেখানে বলা হয়েছে যে মৃত্যুজনিত কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশের বলে বরখাস্ত বা অপসারণ না করার কথা মানে করা যাবে না। তারা কিন্তু নিজেরা বলেছে, যদি একজন স্থানীয় সরকার প্রতিনিধির মানে মেয়রের যদি তার মৃত্যু না হয়, তাহলে ওই পদে কাউকে তারা সরকারি লোক প্রশাসক নিয়োগ করবে না। অথবা যাদের মধ্যে মামলা আছে, মামলা হলেই অপসারণ অপসারণ করবে না, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত সে দণ্ডপ্রাপ্ত না হবে, আদালত যদি তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেয় তখন তাকে অপসারণ করবে, এর আগে করবে না। এটা কেন করেছিল? ওই নিজেদের যে অতি তিক্ত অভিজ্ঞতা ওটার কথা মাথায় রেখে করেছিল। তাদের মেয়রগুলিকে জাস্ট একটা মামলা দিয়েই অপসারণ করা হয়েছিল, মামলা রায় কিন্তু রায় পর্যন্ত অপেক্ষা করেন, আগে অপসারণ করছিল। এই জন্য তারা বলছে যদি সেটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তখন তারা অপসারণ করবে, এর আগে না, বলেছে তো, মাথায় রাখেন। ঠিক সেই একই জিনিস এবার যখন তারা নির্বাচন করে, সেই নির্বাচনেও স্থানীয় সরকার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, এখানে যে তারা বলেছে একই কথা বলেছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তাহলে স্থানীয় সরকার কোনো প্রশাসক নিয়োগ করা হবে না। এই সরকার প্রথম দায়িত্ব নেওয়ার পর যে অপকর্মটা করেছে, আমার বিবেচনা অপকর্ম বলছি আমি, সেটা হলো যে বিভিন্ন সিটি কর্পোরেশনে তার নিজস্ব দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। প্রথমে 6টা, পরে আরও 5টা। এটা আপনি প্রশাসক হিসেবে নিয়োগ করলেন কেন? এটা তো আপনার 31 দফা তো যা বলছেন, আপনার মানে ইশতেহার, নির্বাচন ইশতেহার যা বলছেন তার ঠিক পুরো উল্টো কাজটা আপনারা করলেন। আপনি তো জনগণের কাছে অঙ্গীকার করেছেন যে আপনি প্রশাসক নিয়োগ করবেন না, করলেন কেন? দলীয় লোক নিয়োগ করলেন এই আলোচনা করি না, প্রশাসক তো নিয়োগ করেছেন, কেন করলেন? এর বাইরে জেলা পরিষদগুলিতে, সবগুলি জেলা পরিষদে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোককে, কেন? জনগণের কাছে করা অঙ্গীকার এত দ্রুত ভাঙতে একটু চক্ষু লজ্জা হলো না আপনাদের? একটুও না? আমরা আপনাদেরকে একটা গণতান্ত্রিক বিএনপি সরকারের অনেক কর্মকাণ্ড ব্যাপকভাবে ট্রল হচ্ছে।
সরকারের যারা কর্তা ব্যক্তি তারা হয়তো বুঝছেন কিন্তু বলতে পারছেন না। আবার এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার পরিবার এমন কিছু করছেন বা তাদেরকে নিয়ে এমন কিছু করা হচ্ছে যেটি আমাদের দেশে সচরাচর অতীতে কখনো ঘটেনি। এবং অতীতকালে এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি, একজন প্রধানমন্ত্রী এবং তার পরিবার তারা এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে, নিজেরা সেই অবস্থাতে পড়বেন, তাও কিন্তু কখনো ঘটেনি। আমাদের দেশে যখন ক্ষমতায় কেউ আসে, সঙ্গে সঙ্গে তার আপনজন মহা ক্ষমতাধর হয়ে যায়। বঙ্গবন্ধুর জামানাতে শেখ কামালের গুরুত্ব, শুধু শেখ কামাল নয়, তার স্ত্রী সুলতানা কামাল, তারপর তার বন্ধুবান্ধব যারা ছিলেন, তাদের মধ্যে ধরুন ২০-২৫ জন তো ছিলেনই, বেশ কয়েকজন এখনও বাংলাদেশ খুব নাম করে। এর মধ্যে এখন বিদ্যুৎ মন্ত্রী জনাব টুকু, তারপরে জেলখানাতে আছেন সালমান এফ রহমান, তারা খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন শেখ কামালের। শেখ কামাল ছাড়া শেখ ফজলুল হক মনি, তারপর শেখ শহীদুল ইসলাম, পুরো শেখ পরিবারের যে সকল সদস্য ফরিদপুরে, গোপালগঞ্জ, ঢাকাতে, তাদের যে একটা প্রচণ্ড দাপট ছিল, সেই দাপটের পাশাপাশি আবার বঙ্গবন্ধুর সঙ্গে মোটামুটি সম্পর্ক আছে এরকম। তাদের অত্যাচারে ওই সময়টিতে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরপর যখন এরশাদ সাহেব এলেন, তখন এরশাদ সাহেবের স্ত্রী বেগম রওশন এরশাদ, তিনি হয়ে গেলেন দেশের প্রথম ফার্স্ট লেডি। এরশাদ সাহেবকে টেলিভিশন যদি 2 ঘন্টা দেখায় বা 2 মিনিট দেখায়, সোয়া 2 মিনিট বা সোয়া 2 ঘন্টা বেগম রওশন এরশাদকে দেখাতে হবে। এরপর রওশন এরশাদের বাইরে তার বোন, তার ভাই, আবার এরশাদের যারা আত্মীয় স্বজন ছিলেন, বন্ধু বান্ধব, তারা ছিলেন, বিশেষ করে তার অসংখ্য বান্ধবী, যারা, তাদের একটা বিরাট অংশ সংসদে মহিলা এমপি হয়েছিলেন। আবার অনেকে যেমন মহিলা এমপি হননি, কিন্তু ভীষণ রকম যাকে বলে প্রভাবশালী ছিলেন। তার মধ্যে মারিয়া মমতাজ, তার স্ত্রী হয়েছিলেন বলে আমরা জেনেছি। তারপর জিনাত মোশাররফ, এদের দাপটে পুরো বাংলাদেশ অতিষ্ঠ এবং চারিদিকে এতটা সিসি রব পড়ে গিয়েছিল। রাষ্ট্রীয় নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মানে এই জিনিসগুলো রাষ্ট্রীয় কর্মের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে ওখান থেকে বরকত উঠে গিয়েছিল। তারপর যখন 1991 সাল এলো, ঠিক ওই সময়টাতে বগুড়া, ফেনী, বিএনপির দলীয়করণ, এই শুরু হলো একটা নতুন ডাইমেনশনে। 96-তে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, 75-এর সময়ের পূর্ববর্তী অর্থাৎ 4 বছরে বা 3.5 বছরে আওয়ামী লীগের যে দলীয়করণ ছিল, শেখ পরিবারের যে আধিপত্য ছিল, গোপালগঞ্জের বা ফরিদপুরের যে কর্তৃত্ব ছিল, এটি 96 থেকে 2001 সন পর্যন্ত সকল রেকর্ড ব্রেক করে। আর 2001 সনে যখন বিএনপি আসে, তখন ফেনী, তার সঙ্গে সঙ্গে বগুড়া, বগুড়ার সঙ্গে সঙ্গে আবার ওই যে তৈয়বা বেগম, মানে জনাব তারেক রহমান সাহেবের নানি, তার জন্মস্থান দিনাজপুর, সেটা। এরপরে তাদের অন্যান্য যে সকল আত্মীয় স্বজন, যাদের বাড়ি হয়তো মাদারীপুর, শরীদপুর, অন্যান্য এলাকাতে, তাদের দাপট, এর সঙ্গে সঙ্গে সেই হাওয়া ভবন যারা করতেন তাদের দাপট, আবার জনাব মোসাদ্দেক আলী ফালু, জনাব ফারিদ চৌধুরী, তাদেরকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার অফিসে যে একটা মেলা বসত, সেই মেলার যারা কর্ণধার ছিলেন তাদের দাপট, এর বাইরে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, আমলা কামলা সব মিলিয়ে সেই 2001 থেকে 2006 সনে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেললো, যার প্রেক্ষিতে একটা 1/11 বাংলাদেশে এলো। 2 বছর সবাই গলাগলি ধরে কান্নাকাটি করলো 1/11। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। তো আমি সংসদ সদস্য হয়েছিলাম আওয়ামী লীগের, কিন্তু যে বয়স ছিল, এত কিছু বোঝার বয়স হয়নি।
কিন্তু এখন যে ঘটনাগুলো শুনছি সেই নির্বাচন সম্পর্কে, সেই ম্যাচ ফিক্সিং সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে, এটা এখন হ্যাঁ বা না, সত্য না মিথ্যা আমি কিছু বলতে পারছি না। আমি শুধুমাত্র বলতে পারি যে আমি যেভাবে নির্বাচিত হয়েছিলাম, প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছিল আমার আসনে। আমার আপন মামা শ্বশুরের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছিল। একটি জাল ভোট দেওয়ার ক্ষমতা আমাদের কারোর ছিল না। বাংলাদেশে অন্য কোথায় কী হয়েছে আমি সেটা বলতে পারবো না। ২ নম্বর হলো যে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমার যতটুকু দায়িত্ব কর্তব্য মনে হয়েছে সেটা আমি পালন করার চেষ্টা করেছি এবং এখনও সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি, জনগণের সেই ভালোবাসাকে স্মরণ করে। এর বাইরে আওয়ামী লীগের অনেক লোক, তারা যাকে বলা হয় দুর্নীতি, অনিয়ম, পাপিয়া কাণ্ড, ওয়েস্ট ইন্ড কাণ্ড, নানা রকম কাণ্ডে তারা জড়িত হয়ে পড়েছে। ওইদিকে নজর দেওয়ার মতো সময় হয়নি, এত ব্যস্ততা। এরপর যখন ২০১৪ সনে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করলো, ওই সময়টাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই একতরফা নির্বাচনের সঙ্গে একীভূত হব না। আবার ২০১৮ সনের নির্বাচনের পরেই আমার কাছে মনে হলো যে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসছে, বিএনপির হয়ে নির্বাচন করাটা আমার জন্য আসলে ঠিক হবে না। এই জন্য ২০১৮-১৯ সনে আমি বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড আছেন তাদেরকে বলে দিয়েছি যে না, আমি আসলে বিএনপির কোনো পদ পদবিতে থাকবো না, নির্বাচনও করব না। কিন্তু এই দলের একজন সমর্থক হিসেবে, কর্মী হিসেবে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমার যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ওটা করব, এবং দ্যাট আই ডিড। ২০১৪ থেকে পরোক্ষভাবে আর ২০১৮ থেকে প্রত্যক্ষভাবে এই বিএনপির জন্য আমার যতটুকু ঘাম গেছে, শ্রম গেছে, অর্থ গেছে, বিত্ত গেছে, ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, কাজেই এই দলটি আমাকে কীভাবে করে বা না করে, কীভাবে মূল্যায়ন করে বা না করে, তাতে হয়তো আমার কোনো লাভ ক্ষতি হবে না। কিন্তু এই দল যদি ভালো করে, আমি একান্তভাবে নিজের কাছে ভালো থাকবো। আর যদি দল খারাপ করে, এক ধরনের অনুশোচনা কাজ করবে। এর কারণ হলো এখানে যারা আছেন, মির্জা ফখরুল বলেন, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মিস্টার সালাউদ্দিন বলেন, তারেক রহমান সাহেব বলেন, জাইমা বলেন, তারেক রহমান সাহেবের স্ত্রী বেগম জুবাইদা বলেন, তাদেরকে হাইলাইট করার জন্য, তাদেরকে মহামানব বানানোর জন্য একেবারে ছোট্ট একটা বিন্দু হলেও আমার এই হাত দিয়ে পড়েছে। ওই সময়টিতে তাদেরকে নিয়ে বলার মতো টেলিভিশনগুলোতে দুঃসাহস কারো ছিল না, যেভাবে এখন আওয়ামী লীগ নিয়ে বলার কারো সাহস নেই। আবার ওই সময়টাতে তাদেরকে নিয়ে লেখার মতো কোনো কলম বাংলাদেশে ছিল না, কেউ দেখাতে পারবে না যেভাবে আমি বেগম জিয়া বা ওই পরিবারকে নিয়ে, তারপর তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন, তারপর সেই নয়াদিগন্তে ধারাবাহিকভাবে লিখেছি। কন্টেম্পোরারি এই ধরনের পত্রপত্রিকাতে সিঙ্গেল একটা শব্দ লেখার মতো কোনো সাংবাদিক ছিলেন না, এবং কোনো পত্রিকাও ওই লেখা ছাপাতে সাহস পেত না, কেউ লেখেই নেই। তো সেই দিক থেকে হয় কি যে এই যে নির্ভয়ে কথা বলা, এটা রক্তের মধ্যে এসে গেছে। সেই দিক থেকে এখন এমন কিছু হচ্ছে যেগুলো নিয়ে কথা যদি আমি না বলি, আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের কাছে আমি দায়ী হয়ে যাব। অতীতে লোকজন বলবে যে আরে আপনি তো আওয়ামী লীগ জমানায় কথা বলেছেন, ইনুর জমানাতে এই কথা বলেছেন, এখন আপনি মুখ বন্ধ কেন, এখন কেন তেল মারছেন? এটা আসলে আমার অভ্যাস নয়, আর এটা আমার পক্ষে সম্ভব নয়। আর এটার পরিণতি, মানে আমি একজন শাসককে প্রশ্ন করব, তার বিষয় নিয়ে আলোচনা করব, এটার পরিণতি কী হবে এ চিন্তা আসলে কখনোই আমার হয়নি। আমি যখন হয়তো পরিচিতি পেয়েছি ২০০৮ সন থেকে, কিন্তু এর আগেও সেই সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থাকার কারণে মানে আমার যেখানে আমি ছিলাম সেখান থেকে কিন্তু আমি যতটুকু পরিসর সম্ভব প্রতিবাদ করে আসছি, এবং তার ফলেই ধীরে 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 আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছে। তো সেই দিক থেকে বর্তমান সরকারের যে এই যে এখন অল্প কিছু দিন চলল, হয়তো ৪০ দিন হয়েছে, ৪৫ দিন হয়েছে, ১.৫ মাস হয়েছে, অনেকে বলছেন যে এই সময়টাতে তাদের হানিমুন পিরিয়ড, কিন্তু এটা আসলে ঠিক না।
সরকারের যে প্রথম যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোই তাদেরকে আজীবন ভোগাবে। বাসরাতে বিড়াল মারতে হয়। যে লোক প্রথম দিকে ভুল করে সে কখনো সেই ভুল আর সংশোধন করতে পারে না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকারের যে বৃত্ত এবং বলয় এখন যেটা রয়েছে, তারা 2001 থেকে 2006 বা 91 থেকে 96 এর যে ধারাবাহিকতা, ওটারই এক্সটেনশন ভার্সন চলছে। সিজন 3, যদি 91 থেকে 96 সিজন 1, 91 থেকে মানে 2001 থেকে 2006 সিজন 2, আবার 2026 থেকে এখন যেটা চলছে এটা হলো সিজন 3, তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বতে অতীতে যা কিছু করা হয়েছে ওগুলোর প্রত্যেকটারই এক্সটেনশন ভার্সন চলছে। ভালো কি চলছে আমি এখন পর্যন্ত অল্প সময় বলা যাচ্ছে না, কিন্তু অতীতে যে মন্দ কাজগুলো হয়েছে তার একটাও বাদ দেওয়া হয়নি। বরং অতীতের মন্দ কাজের চাইতে যদি ধারাবাহিকভাবে ধরেন তাহলে এইবারের যে বাড়াবাড়িটা খুব বেশি বলে মনে হচ্ছে। এখন এই যে বাড়াবাড়ি কারা করছে, এখানে আমি শিরোনামে ব্যবহার করেছি দালাল ফালাল। আচ্ছা বলেন তো, একজন প্রধানমন্ত্রী তিনি কি পোশাক পরছেন, রাস্তাতে কার সঙ্গে হাত নাড়াচ্ছেন, কার সঙ্গে হ্যান্ডশেক করছেন, রাস্তায় দাঁড়িয়ে কিভাবে তিনি সমস্যার সমাধান করছেন, এই বিষয়গুলো কে বা কারা লাইমলাইটে নিয়ে আসছে এবং এগুলো প্রয়োজনটা কি? আকাশের চাঁদ সবসময় আকাশে শোভা পায়। আকাশের চাঁদকে যদি আপনি জমিনে এনে দেন, আপনি টিকতে পারবেন না। চাঁদে আলো নেই, বাতাস নেই, মাধ্যাকর্ষণ শক্তি নেই, ধুলাবালিতে ভরা, এবং ওখানে চরকা কাটে এরকম কোনো গুঁড়িও নেই। তো এই জন্য হয় কি, যারা স্টারকে সবসময় একটা নিজস্ব গতিতে চলতে হয়। এভরি স্টার ইন দ্য স্কাই হ্যাজ দেয়ার ওন পাথ। তাদের নিজস্ব একটা কক্ষপথ আছে, তাদের নিজস্ব একটা গতি আছে প্রত্যেকটা নক্ষত্রের, এবং তাদের প্রত্যেকের একটা সময়কাল আছে। কোনো নক্ষত্র, কোনো গ্রহ এবং উপগ্রহ যদি তার কক্ষপথের বাইরে মানে কক্ষচ্যুত হয়, মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়, ভ্যানিশ হয়ে যায়। এইভাবে মহাকাশে লক্ষ লক্ষ কক্ষচ্যুত যে তারকা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোনো অবস্থাতেই তার গতির বাইরে যাওয়া যাবে না, এবং তাকে যে স্পিড দেওয়া হয়েছে সেই স্পিডের সে সীমা অতিক্রম করলেই সে মরে যাবে। পৃথিবীতে মানুষেরও একই অবস্থা। রাজা কখনো প্রজা হয় না, প্রজা কখনো রাজা হয় না। একজন প্রধানমন্ত্রীর তার কতগুলো প্রোটোকল আছে, তার কতগুলো কাজ আছে। এ যদি সহজলভ্য হয় তাহলে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড, আকাশের চাঁদ, আকাশের তারকা, এমনকি সূর্য তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যদি পৃথিবীর দিকে ধাবিত হয়, যে পরিস্থিতি তৈরি হবে, তেমনি একজন রাষ্ট্রনায়ক এইভাবে যখন খুব চিফ হয়ে যাবেন তখনই সে বিপর্যয় তৈরি হয়ে যায় এবং সে আর নক্ষত্র থাকে না। তারেক রহমান সাহেব কোনো মহামানব নন, কোনো মহাজ্ঞানী নন, কোনো মহাজনও নন, মহাজ্ঞানী মহাজন নন। তিনি আমাদেরই সমাজে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ। তিনি যে লেখাপড়া করেছেন, এসএসসিতে তার একটা রেজাল্ট আছে, ইন্টারমিডিয়েটে তার একটা রেজাল্ট আছে, ওটা তার বেসিক ফান্ডামেন্টাল কোয়ালিটি। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার যৌবন, তার কৈশোর, তার শৈশব, কাদের সাথে চলেছেন, বন্ধুবান্ধব চলেছেন, ওটা তার সারা জীবনের রক্ষা কবচ। তিনি এর বাইরে যেতে পারবেন না, কখনো পারবেন না। মেধা, যোগ্যতা কোনো অবস্থাতে এটা সম্ভব না। ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা মানুষের যে মেধা লেভেল থাকে, কলেজ পর্যন্ত, ওটার ভিত্তিতে তার একটা বৃত্ত তৈরি হয় যে সে কি মিলিটারিতে যাবে, বিসিএস পাশ করবে, সে কি ব্যবসায়ী হবে, নাকি সে অলসে বসে বসে বাপেরটা খাবে, নাকি বিপথে চলে যাবে। তো কাজেই তার একটা ঠিকুজি আছে। সেই ঠিকুজির বাইরে যদি তাকে কেউ নেওয়ার চেষ্টা করে, মানে তার সর্বনাশ হবে, আর যারা করছে তাদেরও সর্বনাশ হবে। তাহলে এক্ষেত্রে কি হয়, যে এরকম একজন মানুষ, তাকে এনলাইট হতে হয়,
যেমন পৃথিবীর কতগুলো উপগ্রহ রয়েছে, তো যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ, তো পৃথিবীকে হাইলাইট করা হয় চাঁদ দিয়ে। এখন তারেক রহমান সাহেবের কতগুলো উপগ্রহ থাকবে, যে উপগ্রহ দিয়ে সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ তারকে বুঝতে পারবে যে দিস ইজ তারেক রহমান। এখন সেটা কে হয়ে গেছে? এই উপগ্রহগুলো এই মুহূর্তে 15 দিনে কাকে দেখাচ্ছে? মাহাদি আমিন, হুমায়ুন কবির, তারপর ডাক্তার জাহেদ, তারপর মানে এই যে মানে এরপরে আরও যে সকল উপদেষ্টাদের নেওয়া হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। বলেন তো আমাদের এই সমাজে এই মানুষগুলোর অর্থনৈতিক সফলতা কি, পারিবারিক সফলতা কি, এদের স্বাস্থ্যগত সফলতা কি, তাদের যে বন্ধুবান্ধবের লেভেল কি, এই সমাজে গত 20-30 বছরে তাদের যে অংশীদারিত্ব কোন পর্যায়ে আছে? হঠাৎ করে আপনি একজনকে ধরে এনে মন্ত্রী এমপি বিশাল কিছু বানিয়ে দিলেন। ফলে কি হলো, আমরা আমির হামজাকে নিয়ে সমালোচনা করছি, বলছি যে চীনের দুঃখ হুয়াংহ, জামাতের দুঃখ আমির হামজা। জামাত আমির হামজাকে মানে যে লিফট দিয়েছে, আর আমির হামজা দ্বারা জামাতের যতটুকু ক্ষতি হবে বলে আমরা প্রচার করছি, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ ক্ষতি করার মতো লোকজন জনাব তারেক রহমান সাহেবের পাশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যুক্ত হয়ে গেছে। এই লোকগুলো মানে তারা জনগণকে ইনফ্লুয়েন্স করবে, কোনো বুদ্ধিজীবীকে ইনফ্লুয়েন্স করবে, সমাজের এলিটদেরকে ইনফ্লুয়েন্স করবে, ব্যবসায়ীদেরকে ইনফ্লুয়েন্স করবে। ইট ইজ আনইমাজিনেবল, অকল্পনীয়। তারা কাউকে একটা মামলা দিতে পারে। ওই যে যাকে এখন সবাই ডাস্টবিন শফিক বলে, ডাস্টবিন শফিক ক্ষমতায়তে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বনাশ করেছে, তার চাইতেও দীর্ঘমেয়াদে বড় সর্বনাশের একটা বলয় এখানে তৈরি হয়ে গেছে অ্যাজ এ হোল। এখন এটিকে আপনি বলবেন না? এটিকে যদি আমি না বলি তাহলে কি হবে? এখন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে আপনি কথা বললেন কেন, আমি টু দি পয়েন্টে আরও একেবারে টেলিভিশনে বলে দিতে পারবো, প্রকাশ্যে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বলতে পারবো, এবং যাদেরকে বলছি তাদের ব্যক্তিগতভাবে আমি বলতে পারবো যে কোন যোগ্যতাতে আপনি এখানে আসছেন। এইভাবে ধরেন অনেকে মন্ত্রী বানানো হয়েছে, অনেককে এমপি বানানো হয়েছে, মনে হচ্ছে এটা একটা খামখেয়ালি। আমার পছন্দ হয়েছে তো আমি বানিয়ে ফেললাম, আমার ভালো লেগেছে, আমার তাকে ভালো লাগে, বানিয়ে ফেলেছি। কিন্তু একবারও যে 18 কোটি মানুষের আদৌ ভালো লাগবে কিনা, আমি যাকে ভালোবাসি দেশবাসী তাকে ভালোবাসবে, নট লাইক দ্যাট। আমার বাবা দেশের বাবা হবে, নট লাইক দ্যাট। আমার মা দেশের মা হবে, নট লাইক দ্যাট। এই জায়গাগুলো, বা আমার মেয়ে দেশের মেয়ে হবে, নট লাইক দ্যাট। আমি যাকে স্নেহ করবো সবাই তাকে স্নেহ করতে বাধ্য হবে, নট লাইক দ্যাট। এই জিনিসগুলো সরকারের ক্ষেত্রে এই অল্প কয়েকদিন এমনভাবে ঘটছে এবং এটা বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে দল হিসেবে বিএনপির ভেতরে, বিএনপির বাইরে, দল হিসেবে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের, দল হিসেবে বিএনপির সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে, দল হিসেবে বিএনপির সাথে ভারতের, চীনের, আমেরিকার এবং কূটনৈতিক অঙ্গনে যে ভারসাম্য থাকা দরকার ছিল, বিএনপি ক্ষমতা গ্রহণ করার আগে যতটুকু ভারসাম্য ছিল এই কয়দিনে সেটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ফলে এই অবস্থাতে যদি ইরানের যুদ্ধের সমস্যা, পেট্রোলের সমস্যা, সামনে কালবৈশাখী আসবে, খরা, খরার পরে ফসল হানি, এরপরে প্রচণ্ড বৃষ্টিপাত, এই সমস্যাগুলো এই যে লোকগুলোকে যোগানো হয়েছে তাদেরকে যোগানোর মানে মানে তাদেরকে দিয়ে এই বৈতরণী কখনো পার হওয়া সম্ভব নয়। পত্রিকায় আসছে আজকে 18 ঘন্টা পরিশ্রম করেছেন তারেক রহমান সাহেব, আজকে টানা 9 ঘন্টা অফিস করেছেন, এই খবরগুলো সামনে আসছে। এখন যেই লোকগুলোর সঙ্গে বৈঠক করছে তাদের সাথে যদি 9000 বছরও বৈঠক করা হয়, 9000 বছর বৈঠক করা হয়, তাহলে কোনো ফলাফল আসবে না।
এখানে কি করতে হবে? একটা কাহিনী হিরোডোটাসের বইতে আছে লেখা। হিরোডোটাসের বইতে যে কাহিনীটি লেখা আছে, আমি এই গল্পটি মাননীয় প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, তাকে আমি স্কাইপেতে বসে এই গল্পটি আমি তাকে শুনিয়েছিলাম। সেই গল্পটি আপনাকে বলি। একের হুবহু সেই গল্পটি আমি তাকে শুনিয়েছিলাম 2019 সনে হিরোডোটাসের বই থেকে। গল্পটা হলো এইরকম: পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধযাত্রা করলো এই ইরানের সম্রাট জার্কশেস। ওই যে ম্যারাথনের যুদ্ধ হলো না, সেই ম্যারাথনের যুদ্ধের ওই সময়টাতে। তো জার্কশেসের বাবা ছিলেন মহামতি দারায়ুজ, দারায়ুজ দ্য গ্রেট। তো দারায়ুজের ছেলে জার্কশেস, তাকেও গ্রেট বলা হয়। পৃথিবীর ইতিহাসে প্রথম সবচেয়ে বৃহৎ যুদ্ধযাত্রা করা হলো। 53 লক্ষ সৈন্য, তার সঙ্গে সঙ্গে সব মিলে প্রায় 1.25 কোটি লোক এই পারস্য থেকে তারা যুদ্ধ করতে গেল ইউরোপে, গ্রিসে। গ্রিসে গিয়ে ওই ম্যারাথনের ওই কাছাকাছি ওই জায়গাতে গিয়ে তারা তাঁবু করল। এখন টোটাল গ্রিস এবং তার আশেপাশে 10-12টা দেশ মিলে তাদের জনসংখ্যাই আসলে 1.25 কোটি ছিল না। তো সেখানে 1.25 কোটি মানুষ যুদ্ধ করতে গেছে। যুদ্ধ কিভাবে হবে এটা নিয়ে 1 বছর বসে মিটিং হচ্ছে। বিভিন্ন জেনারেল, সম্রাট জার্কশেসের বিভিন্ন জেনারেল তারা বসে বসে বৈঠক করছে। 1 বছর বসে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তো ওই জেনারেলদের মধ্যে একজন মহিলা জেনারেল ছিলেন। তিনি একদিন সেই বৈঠকে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি সম্রাটকে বললেন যে, মহামান্য সম্রাট, আপনি আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছেন, আমরা 1 বছর বসে সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি যদি আমাদেরকে আরও 10 বছর বসায় রাখেন, আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। আমরা শুধুমাত্র এখানে বসে আলাপ আলোচনা করে এভাবে সময় চলে যাবে। এর কারণ হলো আমাদের জন্ম হয়েছে